বাংলাদেশ সেনাবাহিনী ও সেনাপ্রধানকে আবারও কেন সন্দেহ করতেছে উপদেষ্টা মাহফুজ এবং আসিফ? আবারও কেন যুদ্ধের প্রসঙ্গ? বন্ধুরা বুঝতেই পারছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ, দয়া করে কেউ স্কিপ করবেন না। সেনাবাহিনীকে কেন সন্দেহ করতেছে এই দুই উপদেষ্টা মাহফুজ এবং আসিফ, এইবার এই বিষয় নিয়ে পর্যালোচনা এবং তদন্ত করে আমরা বেশ কয়েকটি খুবই গুরুত্বপূর্ণ তথ্য এবং ভিডিও ফুটেজ পাই, যা আজকের ভিডিওতে সেগুলোই এক এক করে ধারাবাহিক তুলে ধরবো। যদিও আজকের ভিডিওটা কিছুটা লং হতে পারে, তবে আজকের ভিডিওতে জানতে পারবেন সেনাবাহিনীর সেনাপ্রধানকে কেন মাহফুজ এবং উপদেষ্টা আসিফ সন্দেহ করতেছে। এই বিষয় নিয়ে এমন গোপন তথ্য জানতে পারবেন যা জানলে আপনি ইতিমধ্যে অবাক হতে বাধ্য। সেই সাথে আরো জানতে পারবেন বর্তমান বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট আসলে কোন দিকে যাচ্ছে। বন্ধুরা চলুন ভিডিওতে আজকে আর বেশি কথা বাড়াবো না, সরাসরি আজকে আমরা চলে যাব মূল ভিডিওতে। সরকারের অন্যতম খুবই প্রভাবশালী উপদেষ্টা, অনেকে তাকে উজিরে খামোখা বলেন, সেই মাহফুজ আলম আবারও যুদ্ধের কথা উচ্চারণ করলেন। কেন তিনি বারবার এরকম যুদ্ধের কথা বলছেন? কি এমন বিশেষ পরিকল্পনা নিয়ে তারা এগোচ্ছে? তিনি মঙ্গলবার গভীর রাত 3টায় তার ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট দিয়েছেন, যেখানে তিনি বলছেন দেশে এখন যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে এবং সেই যুদ্ধ অন্য জায়গা থেকে আমাদের চাপিয়ে দেওয়া হয়েছে। একটা কন্ট্রোল রুম থেকে নাকি সেই যুদ্ধের প্রতি সপ্তাহ এবং দিনের কর্মসূচি চালু করা হয় এবং মনিটর করা হয়। আমাদের সেই যুদ্ধের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ করতে হবে, এমন যুদ্ধের কথা তিনি অনেকবার বলেছেন, আহ্বান জানিয়েছেন, গৃহযুদ্ধের জন্য প্রস্তুতি নিতে বলেছেন, একাধিকবার বলেছেন। এবং প্রশ্ন তো অনেক জায়গা থেকে এর মধ্যে উঠেছে, মন্ত্রী পদমর্যাদার উপদেষ্টার চেয়ারে বসে একজন ব্যক্তি কিভাবে তিনি কথায় কথায় গৃহযুদ্ধের কথা কিংবা যুদ্ধের কথা উচ্চারণ করেন? কেন তিনি আতঙ্কগুলো ছড়িয়ে দিচ্ছেন? কিসের ভিত্তিতে কারা প্লট নির্মাণ করছেন? এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে, বারবার সেনাবাহিনীকে বিতর্কের মুখে ফেলা হচ্ছে খুব কৌশলে। আমি এই কথাগুলো উচ্চারণ করতে চাইনি, এর আগে আপনাদেরকে আমি আকারে ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছি। সরকারের দায়িত্বশীল কোনো ব্যক্তি সেনাবাহিনীকে উদ্দেশ্য করে বিতর্কিত মন্তব্য করছেন। এখন আমি বলি, যেমন মাহফুজ আলম বলেছেন, এর আগে সরকারের স্থানীয় সরকার বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ তিনিও প্রসঙ্গ কিংবা অপ্রাসঙ্গিকভাবে তিনি সেনাবাহিনীর কথা সামনে এনেছেন। তিনি বলেছেন বর্তমান সরকার অন্যান্য সরকারের চেয়ে ব্যতিক্রম এই কারণে যে বর্তমান অন্তর্বর্তী সরকার অন্য কোনো সরকারের মতন অন্য কোনো বিদেশি শক্তি বা বিশেষ কোনো আমলা শক্তি অথবা উত্তর পাড়ার কাছে মাথা নত করে না। কেন এই শব্দগুলো ইউজ করতে হবে? এগুলো খুব পরিকল্পিতভাবে লেখা হচ্ছে, নাকি সত্যি সত্যিই কি সেনাবাহিনী তাদের বিরুদ্ধে দাঁড়িয়েছে এরকমটা মনে হয়? আমি সে বিষয়ে বলছি। মাহফুজ আলম বলছেন স্বার্থান্বেষী মহল জনগণের মধ্যকার অভ্যুত্থানের ঐক্যকে নস্যাৎ করতে উঠে পড়ে লেগেছে, সফলও হচ্ছে। সেনাবাহিনী রাজনৈতিক দল ও অভ্যুত্থানের বিভিন্ন শক্তিকে মুখোমুখি না করাই আমাদের জন্য আখেরে ভালো হবে। আচ্ছা, আমি যদি ধরে নিই সরাসরি যে ভারত বাংলাদেশের সেনাবাহিনীকে সরকারের বিরুদ্ধে মুখোমুখি করছে, ভারত চাইতেই পারে যদি ভারত আমাদের শত্রু রাষ্ট্র হয়ে থাকে, কিন্তু সেনাবাহিনীর ভূমিকা সম্পর্কে আমরা জানি না। এবং বিশেষ করে গত 25শে ফেব্রুয়ারি আমাদের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান যে বক্তব্য দিলেন, সেটা নিয়ে তো নানান ধরনের আলোচনা হচ্ছে, বিতর্ক জমে উঠেছে। কিন্তু সেদিনে তার এই বক্তব্যটিকে তো সাধারণ মানুষ সর্বান্তকরণে তারা ওয়েলকাম জানিয়েছেন। তিনি যে উল্লেখ করলেন যে রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে কাদা ছোড়াছুড়ি হানাহানি বন্ধ না করলে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হতে পারে, আমি সতর্ক করে দিচ্ছি। তার প্রত্যেকটি শব্দের, প্রত্যেকটি বাক্যের কোনোটি কি অপ্রাসঙ্গিক ছিল? বরঞ্চ সেই দিকে আরো কোনো বিশেষ শক্তি আমাদেরকে নিয়ে যাচ্ছে, যেখানে স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হতে পারে। মাহফুজ আলম তার ফেসবুক
পোস্টে বলেছেন যে নারীর প্রতি সহিংসতা রোধে এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কার্যক্রমের বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে, আটক অভিযান প্রক্রিয়াধীন রয়েছে বা চলছে। কোনোটাতে মানুষ এখন আস্থা রাখতে পারছে না। এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠন যে কথা বলা হচ্ছে, কাদের আশকারায়, কাদের ছাড় দেওয়ার মাধ্যমে মৌলবাদী শক্তি মাথাচাড়া দিয়ে উঠেছে সে কথাও তো আমরা জানি। এর আগে অসংখ্যবার বলা হয়েছে। সরকার দেখেও না দেখা ভাব করছে। আইএসের পতাকা নিয়ে মিছিল করা, যেখানে সেখানে ওড়ানো, এটা তো নতুন কিছু নয়। কেন চুপ ছিল? এবং এখন যা করছে সেগুলো কথার কথা, শো অফ, স্পষ্ট করে বলতে চাই। সবচেয়ে একটা মজার কথা আছে, মাহফুজ আলম কিন্তু 5 আগস্টের অভ্যুত্থানকে বিপ্লব বলে উল্লেখ করেননি এই স্ট্যাটাসে। তিনি বলেছেন গণ অভ্যুত্থান। 5 আগস্টের গণ অভ্যুত্থানের বিরুদ্ধ শক্তি একটি ছদ্ম যুদ্ধ চালাচ্ছে। জানি না তিনি কোন জায়গা থেকে এই শব্দটি লিখেছেন, তাও ভালো যে এখন গণ অভ্যুত্থান বলা হচ্ছে। তিনি লিখছেন যে সরকার জঙ্গিবাদ এবং সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স দেখাবে, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, সন্ত্রাসীদের দ্রুততার সঙ্গে বিচার এবং প্রতিষ্ঠানসমূহকে শক্তিশালী করা, এসব ইস্যুতে সরকার সক্রিয় ও সফল। এর চেয়ে মজার কথা সম্ভবত আর নেই। সরকার সক্রিয় এবং সফল, দ্রব্যমূল্য পরিস্থিতি নিয়ন্ত্রণের, সন্ত্রাসীদের গ্রেফতার, বিচার এবং জঙ্গিবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স। কথা বলতে খুব ভালোই লাগে, বেশ গরম গরম কথা বলা যায়, কিন্তু গত 7-8 মাসে এই সব জায়গায় কোনটিতে সরকার সফল হয়েছে, কি করেছে? বরঞ্চ ভয়ঙ্কর এক ভবিষ্যতের দিকে আমাদেরকে ধাবিত করে নিয়ে যাচ্ছে। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব তিনি দ্য গার্ডিয়ানে যে সাক্ষাৎকারটি দিয়েছেন, সেখানে যা কিছু চলছে, ঘটছে, দেশের জন্য হুমকি, রাষ্ট্রের জন্য, সমাজের জন্য, সব কিছুর জন্য শেখ হাসিনাকে দায়ী করেছেন। এর আগেও তিনি বিভিন্ন গণমাধ্যমে এই ধরনের কথা বলেছেন। নিজের কোনো দায় খুঁজে পাচ্ছেন না। আর এই যে কথাবার্তার সংস্কৃতি, এগুলো অনেক পুরনো, আমরা জানি, এগুলো বুঝি। এগুলো বলে লাভটা কি? তিনি বলছেন যে সামরিক, বেসামরিক, আমলাতন্ত্র, ব্যবসায়ী শ্রেণী ও মিডিয়ার মধ্যকার গণ অভ্যুত্থানের শক্তিগুলোর বিরোধ, স্বার্থান্বেষণ এবং মতান্ধতা, অন্যদের গণ অভ্যুত্থানের বিরুদ্ধে শক্তির ঐক্যবদ্ধ হয়ে ক্রমশ উত্থান সরকারকে বেকায়দায় ফেলেছে। এই শক্তিগুলো সরকারকে বেকায়দায় ফেলেনি, বরঞ্চ সরকারের স্টেক হোল্ডার আর সরকারের মধ্যে যারা রয়েছে তারাই একটা ছায়া সরকার হয়ে আসল সরকারকে বেকায়দায় ফেলছে। তারা কি চাইছে, কি তাদের উদ্দেশ্য, অনেক কাছে এর মধ্যে পরিষ্কার হয়েছে। মাহফুজ আলম এ কথাও উল্লেখ করে দিচ্ছেন যে এই সরকারের আমলে এই দেশকে গড়ে তোলার সুযোগ এবং সক্ষমতা তৈরি হয়েছে বলেই ভিন দেশ থেকে দ্রুততার সঙ্গে সরকার পরিবর্তনের প্রেসক্রিপশন দেয়া হচ্ছে। এই কথাটি সত্যিই হাস্যকর লাগছে আমার কাছে। যে সংস্কার করে রাত দিন চিৎকার করা হচ্ছে, সেই সংস্কারের কতটুকু এগিয়েছে? গত 7 মাসের বেশি সময় চলে গেল। সেই সময়ের মধ্যে কি চায় আসলে তারা? মানুষ অতিষ্ঠ হয়ে গেছে। 5 আগস্টের আগে যে অভ্যুত্থানটি, মানে 5 আগস্টে যে অভ্যুত্থানটি ঘটলো, তার আগে মানুষের চাওয়া কি ছিল? একটা সরকারের পরিবর্তন হবে, স্বৈরাচারী সরকারের পতন ঘটানো হবে, তার মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে, যেখানে মানুষের বাক স্বাধীনতা ফিরে পাওয়া যাবে, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটবে, জিনিসপত্রের দাম কমবে। এই তো এর মধ্যে যে বিপ্লব 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 আর সংস্কার বলে যেসব কান ঝাড়াপালা কথাবার্তা উচ্চারণ করা হচ্ছে, মুহুর্মুহু সংবিধান পরিবর্তন করা, সংবিধান ছড়ি ফেলা, গণপরিষদ নির্বাচন, এত কথা তো মানুষ মাথায় নিয়ে 5 আগস্ট অভ্যুত্থানে রাজপথে নেমে আসেনি।
এবং সত্যি বলি, যেই ছাত্র নেতারা সামনে ছিলেন, সামনের কাতারে, তাদের জন্য মাঝে মধ্যে সত্যি কষ্ট হয়। হয় তারা বুঝে একটা ভয়ঙ্কর বিপদের দিকে এগিয়ে যাচ্ছেন, অথবা তাদেরকে কেউ ব্যবহার করছেন। কিন্তু কষ্ট হয় এজন্য যে তারা তো একটা প্রচন্ড শক্তি নিয়ে, সাহস নিয়ে সামনের কাতারে দাঁড়িয়েছিল। কেন তাদের সেই অমিত শক্তি দেশের জন্য কাজে না লাগিয়ে হয় তারা বিপদের দিকে যাচ্ছেন, অথবা একটা ভয়ঙ্কর বিপজ্জনক অবস্থার দিকে কারণ তারা ব্যবহৃত হয়ে দেশকে। প্রথম 23শে মার্চের মধ্যে শেখ হাসিনা বাংলাদেশে প্রবেশ করে যাচ্ছে 100% নিশ্চিত। দ্বিতীয় খবর, শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরানোর জন্য ভারত সরকারের তরফ থেকে বাংলাদেশের সেনাপ্রধানের হাতে একটা ব্লুপ্রিন্ট তুলে দেওয়া হয়েছে। তৃতীয় খবর, শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরানোর জন্য ইতিমধ্যে ভারতের 4 জন রয়ের অ্যাসেট বাংলাদেশে প্রবেশ করে গিয়েছে এবং তারা বাংলাদেশে গিয়ে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার পর কোথায় রাখা হবে নিরাপদে, সেই জায়গা সমস্ত কিছু তারা নিশ্চিত করে আবার ভারতে ফিরে এসেছে। দর্শক, এই কয়েকটি খবর বেশ কিছুদিন ধরে আপনারা বিভিন্ন সংবাদ মাধ্যমে শুনতে পাচ্ছেন, কিন্তু এই খবর নিয়ে আমি একটাও খবর বানাইনি। কারণ এই যে খবরগুলো প্রচার হচ্ছে, যারা প্রচার করছে তারা তো কোনো একটা সোর্স থেকে এই খবরগুলো পাওয়ার পর তারা প্রচার করছে, তাই না? কিন্তু এই খবরগুলো পাওয়ার পর থেকে আমিও প্রচুর পরিমাণ অনুসন্ধান শুরু করি। কারণ আপনারা যখন আমাকে শোনেন, আমারও দায়িত্ব এটা যে এত বড় একটা ব্রেকিং নিউজ মার্কেটে চলছে, আর আমি সেই বিষয়ে আমার দর্শকদেরকে সঠিক তথ্য, সত্য তথ্য দেব না, তাহলে আমি কি করছি? আমার যে কাজ সেটার উপরেই প্রশ্নবিদ্ধ হয়, তাই না? তো সেই জন্য আমি ব্যাপকভাবে দিন রাত খোঁজার চেষ্টা করি যে এই যে মানুষগুলো এই খবরগুলো প্রচার করছে, তারা তো কোনো না কোনো সোর্স থেকে জানার পর তারপর না এই খবরগুলো দর্শকদেরকে সামনে নিয়ে আসছে। তো আমিও ব্যাপকভাবে সন্ধান করতে থাকি, কিন্তু বিশ্বাস করুন, কোনোভাবেই দিনরাত এক করে যত প্রিন্ট মিডিয়া, যত যেখানে তথ্য পাওয়া যায়, সমস্ত জায়গা ঘাঁটাঘাঁটি করে খোঁজ খবর লাগিয়েও কোনোভাবে এই খবরগুলোর কোনো সত্য মিথ্যে তো ছেড়ে নিন, কোনো সোর্সই আমি খুঁজে পাইনি। কিন্তু না পেলে কি হবে? আপনাদের পর্যন্ত তো সত্য মিথ্যে দেরি হলেও ঠিক আছে, আপনাদের পর্যন্ত তো সত্য মিথ্যে খবর আসলে কি, বাস্তবতা কি, এই সত্যগুলো আপনাদের পর্যন্ত পৌঁছে দেওয়া, এটা তো আমার দায়িত্ব, তাই না? তো সেই জন্য শেষ বেশ দিল্লি পর্যন্ত আমাকে পৌঁছাতে হলো। দর্শক, দিল্লিতে প্রায় 8 থেকে 10 জন আমার পরিচিত ব্যক্তি আছে, পরিবার সহকারে তারা আছে। তারা পশ্চিমবঙ্গেরই বাসিন্দা, কিন্তু কর্ম মানে কাজের সূত্রে তারা দিল্লিতে বসবাস করে। তো সেই ব্যক্তিদের সাথে শেষ বেশ আমি কন্ট্যাক্ট করা শুরু করি। এবার তারা এক একজন এক এক রকম ফিল্ডের, কেউ ব্যবসার ফিল্ডে রয়েছে, কেউ আইটি ফিল্ডে রয়েছে, এরকম এক একজন এক এক রকম ফিল্ডে। কিন্তু আমার যে দরকার, সেই দরকার মেটাতে গেলে আমাকে এমন কোনো ব্যক্তির কাছে পৌঁছাতে হতো যে রাজনৈতিক মহলে একটা ভালো জায়গায় আছে, কিংবা এমন কোনো ব্যক্তির কাছে আমাকে পৌঁছাতে হতো যে এই ভারতীয় যত প্রথম সারির সংবাদ মাধ্যম আছে, সেই প্রথম সারির সংবাদ মাধ্যমের একজন সিনিয়র ব্যক্তি। এরকম দুটো ফিল্ডের কোনো একজন ব্যক্তির কাছে পৌঁছাতে পারলেই আমি সঠিক তথ্য পেয়ে যাব। এই নিয়ে আমার পরিচিত যারা যারা আছে দিল্লিতে কেন বলছি, কারণ ওখানেই ভাই আসল খবর।
ভারতবর্ষের আসল খবরের জন্ম যেটা, সেটা ওই দিল্লি থেকেই হয়। তো একে একে আমি সবার সাথে যোগাযোগ করা শুরু করলাম। সবাই একটু একটু করে টাইম দেয় যে ঠিক আছে দেখছি, তারা তো আলাদা আলাদা ফিল্ডের, ঠিক আছে দেখছি আমার এই খবর রিলেটেড বা এই রাজনৈতিক রিলেটেড আমার যে পরিচিত আছে তাদের সাথে একটু যোগাযোগ করছি, দেখি তোমার সাথে কারোর পরিচয় করিয়ে একটু কথা বলিয়ে দেওয়া যায় কি না এই বিষয়ে। সবাই একটু একটু টাইম নিতে থাকে, কিন্তু একজন, দুজন, তিনজন, চারজন এইভাবে মানে এক একজনের কাছ থেকে আমি নিরাশাই পাচ্ছিলাম। শেষ বেশ 6জন ব্যক্তির সাথে কন্ট্যাক্ট করতে হয় আমাকে। শেষ বেশ 6 নাম্বার যে আমার পরিচিত ব্যক্তি, তার সাথে কন্ট্যাক্ট করার পর শেষ একদম সঠিক জায়গা পর্যন্ত বলতে পারেন পৌঁছাতে পেরেছি। এই 4 দিন ধরে আমি ব্যাপক পরিমাণে চেষ্টা করে চালিয়ে যাচ্ছি, তাদের সাথে লেগে রয়েছি। উনি সময় দিয়েছে, তা সত্ত্বেও আরেকজনের কাছে কথা বলে যে দেখুন এই এই বিষয় আছে, একটু আমার ভীষণ প্রয়োজন, হ্যানা ত্যানা, একের পর এক মানুষের কাছ থেকে সময় নিয়ে তাদের পিছনে লেগে থেকে শেষ বেশ সঠিক জায়গা পর্যন্ত পৌঁছাতে পেরেছি। এখন দর্শক, যে জায়গায় আমি পৌঁছেছি এবং যার সাথে কথা বলে সমস্ত সত্য জানতে পেরেছি, সেই জায়গা এবং সেই ব্যক্তির নাম প্রাইভেসির কারণে আপনাদের সামনে বলতে পারবো না। তবে এতটুকু বলতে পারি যে গোটা ভারতবর্ষের কোনো রাজ্যের কথা বলছি না, প্যান ইন্ডিয়া যারা কভার করে, যারা লিড করে যে সংবাদ মাধ্যমগুলো, সেই প্রথম সারির সংবাদ মাধ্যমের 4-5টা তো আছে, তো সেই প্রথম সারির 4-5টা যে সংবাদ মাধ্যম আছে, সেই সংবাদ মাধ্যমের একজন সিনিয়র ব্যক্তির সাথে শেষ বেশ আমার পরিচয় হয়। আমার ওই পরিচিতর মাধ্যমে পরিচয় হয়, তাও আবার আমার ওই পরিচিত ডাইরেক্ট সে কন্ট্যাক্ট করতে পারিনি, সে আবার তার এক বন্ধুর সাথে কন্ট্যাক্ট করে যে এরকম আমার এক পরিচিতর এরকম এরকম বিষয়, পুরো বিষয়টা খুলে বলে, তার মারফত সেই সিনিয়র ব্যক্তির সাথে আমার কথা হয়। তো তার কাছ থেকে কিছুটা তার সময় চেয়ে নিয়ে এই 40-45 মিনিট মতো তার সাথে আমার কথা হয়েছে। তো ব্যক্তিগতভাবে কাকুতি মিনতি করে, তার তো কোনো বিশেষ দরকার নেই আমাকে এই খবরগুলো দিয়ে, এবার ওই রিলেটিভ মাধ্যমে গিয়ে অনেক একটু রিকোয়েস্ট করে 40-45 মিনিট তার কাছ থেকে সময় নিয়ে বেশ একটা গুরুত্বপূর্ণ আলোচনা তার সাথে শেষ বেশ আমি করতে পেরেছি। তো সেই আলোচনারই অংশ আমি এখন আপনাদের সামনে তুলে ধরব, এবং এই আলোচনার মাধ্যমে তার সাথে যে আলোচনা আমার হয়েছে সেখানে আমি যা জানতে পেরেছি, যে সেগুলোর মাধ্যমে আপনারা এখন স্পষ্টভাবে পুরো খাঁটি সত্য ভাই, 4 দিন পর যখন ভিডিও নিয়ে এসেছি, দেখুন ভিউজ পাওয়ার জন্য যদি ভিডিও বানাতে হতো তাহলে এই যে গঙ্গাটা বইছে না, এই গঙ্গায় আমিও ডুব দিতে পারতাম এবং ওই স্রোতে স্রোতে ভেসে আমিও ভিউজ তুলে নিতে পারতাম। কিন্তু 4 দিন ধরে আমি ভিডিও বানাইনি, কারণ আমি চাই এই চ্যানেল থেকে অনুপ বিশ্বাস আপনাদেরকে যে তথ্য দেবে সেটা সারা জীবনের জন্য সত্য হবে, সেটাকে কেউ মিথ্যে প্রমাণ করতে পারবে না। যে আজ একটা কথা বললাম, কাল সেটা একেবারে পুরো 360 ডিগ্রি ঘুরে গিয়েছে দর্শকদের সামনে, এরকম ক্ষণিকের কিছু আমি করতে চাই না। তো যাই হোক, এখন ব্যাক টু দ্য পয়েন্ট। তো সরাসরি সময় তো খুব কম ছিল, সরাসরি তার কাছে আমি সোজা পয়েন্টে চলে যাই যে দেখুন দাদা, হিন্দিতে তার সাথে কথা হয়েছে, দেখুন দাদা, বর্তমানে পশ্চিমবঙ্গের মিডিয়াতে এরকম কিছু খবর প্রচার হচ্ছে যে মার্চ মাসের মধ্যেই শেখ হাসিনা বাংলাদেশে ঢুকে যাচ্ছে এবং ভারত সরকারের তরফ থেকে বাংলাদেশ সেনাবাহিনীর হাতে, সেনা প্রধানের হাতে এরকম একটা কাগজপত্র পৌঁছে গিয়েছে এবং ভারতের রয়ের অ্যাসেট নাকি 4-5 জন বাংলাদেশে ঢুকে গিয়েছে। এই সেই বিষয়, তা এই বিষয়ে আমিও একজন সাংবাদিক, ইউটিউবে ভিডিও বানাই, তো এরকম অনেকে বানাচ্ছে, কিন্তু আমি যে ভিডিও বানাবো কোনো রকম সোর্স পাচ্ছি না, বহুত খোঁজ খবর করেছি, কিছুই পাচ্ছি না। এখন আপনারা তো এরকম একটা
মানে টপ জায়গায় আছেন, আপনাদের হাতে নেই, জানা নেই, তথ্য নেই, এমন কিছু নেই, আপনারা জানেন না মানে পুরো ইন্ডিয়া জানে না, এরকম একটা ব্যাপার। তো এই বিষয়ে আমাকে একটু অবগত করুন, একটু পথ প্রদর্শন করুন যে কি হচ্ছে আসলে। তো দর্শক, এই সমস্ত কিছু শোনার পর তিনি আমাকে সোজাসুজি উত্তর দেওয়ার বদলে কয়েকটি প্রশ্ন করলেন। তার প্রথম প্রশ্ন ছিল, আচ্ছা ভাই, এই যে এত বড় বড় খবরগুলো পশ্চিমবঙ্গের মিডিয়াতে, ইউটিউবে প্রচার করা হচ্ছে, এত বড় বড় ব্রেকিং নিউজ, তা এগুলো শুধুমাত্র কেন পশ্চিমবঙ্গের মিডিয়াতে প্রচার করা হচ্ছে? এগুলো তো অনেক ব্রেকিং নিউজ, তাই না? এরকম ব্রেকিং নিউজ প্রচার করার জন্য আমরা বসে আছি, মুখিয়ে আছি, আমরা হাজার হাজার টাকা মাইনে দিয়ে লোক পুষে রেখেছি এরকম ব্রেকিং নিউজ খুঁজে বের করার জন্য। সবার আগে খুঁজে বের করে আমাদের চ্যানেলে প্রচার করা হবে, তার জন্য আমরা মানে লক্ষ লক্ষ টাকা খরচ করছি। কিন্তু তা সত্ত্বেও শেখ হাসিনার এই যে 3-4টে ব্রেকিং নিউজ, এগুলো কেন শুধুমাত্র পশ্চিমবঙ্গের মিডিয়াতে প্রচার করা হচ্ছে? কেন প্যান ইন্ডিয়ার যে সংবাদ মাধ্যম রয়েছে, সারা ভারতবর্ষের যে সংবাদ মাধ্যম, সেই সংবাদ মাধ্যম এবং ভারতবর্ষের লিডিং যে সংবাদ মাধ্যমগুলো, ভারতবর্ষে কি হচ্ছে সারা বিশ্ব জানে যে গণমাধ্যমগুলোর মাধ্যমে, সেই গণমাধ্যমগুলোতে কেন প্রচার হচ্ছে না? এত বড় কয়েকটা ব্রেকিং নিউজ শুধুমাত্র পশ্চিমবঙ্গের মিডিয়াতে কেন প্রচার হচ্ছে? এটা ছিল তার প্রথম প্রশ্ন। এবার দ্বিতীয় প্রশ্ন তিনি করেন যে ভাই, এই যে তুমি বলছো যে রয়ের অ্যাসেট বাংলাদেশে ঢুকে গিয়েছে, ভারত সরকারের তরফ থেকে একটা নথি বাংলাদেশ সেনাপ্রধানের হাতে পৌঁছে দেওয়া হয়েছে, তো তোমার কথা অনুযায়ী এই মিশনগুলো তো এখন চলমান, এই মিশন তো এখনও শেষ হয়নি, এরকম একটা গোপন মিশন চলছে, কিন্তু তা সত্ত্বেও তোমাদের এই পশ্চিমবাংলা 2 টাকার ইউটিউবাররা আর এই পশ্চিমবঙ্গের যে সংবাদ মাধ্যমগুলোর কথা বলছো, কিছু সংবাদ মাধ্যম, পশ্চিমবঙ্গের প্রত্যেকটা সংবাদ মাধ্যম নয়, কয়েকটি সংবাদ মাধ্যম এবং পশ্চিমবঙ্গের প্রায় প্রত্যেক ইউটিউবার যারা রাজনীতি নিয়ে কথা বলে, তাদেরও প্রায় অনেক বড় একটা অংশ এই যে প্রচারটা করছে, তা এই মিশনটা তো এখনও চলমান, কিন্তু এরকম একটা চলমান মিশনের সমস্ত তথ্য এই 2 টাকার ইউটিউবাররা কি করে জানতে পারলো? যদি তারা সত্যি জেনে থাকে যে এরকম রয়ের এজেন্টরা বাংলাদেশে ঢুকে এই সমস্ত কাজকর্ম করে এসেছে, ভারত সরকারের তরফ থেকে এরকম নথি পাঠানো হয়েছে বাংলাদেশ সেনাপ্রধানের হাতে, এটা তো কোনো জায়গায় ছাপেনি বা কোনোভাবে ব্রেকিং হয়নি। ব্রেকিং হলে আমরাই তো প্রচার করতাম, আমরা প্রচার করিনি মানে ব্রেকিং হয়নি। সুতরাং তারা বলছে, অর্থাৎ তারা কোনো না কোনো একটা মাধ্যম থেকে এই গোপন খবরগুলো টপ সিক্রেট, এগুলো কোনোভাবে তারা জেনেছে। তাহলে এখানে তো ভাই একটা প্রশ্নবিদ্ধ হচ্ছে, একটা এই যে তার যে গৌরব উজ্জ্বল একটা নাম আছে, তারা খুব টপ সিক্রেটভাবে কাজ করে, শত্রুর মানে এও পর্যন্ত জানতে পারে না কি হতে চলেছে, তাহলে তাদের যে গৌরব উজ্জ্বল নামটা আছে সেটা তো কালিমা লিপ্ত হচ্ছে। এই মিশন চলাকালীন অবস্থায় এই মিশনের সমস্ত গোপন তথ্য কিভাবে এই ইউটিউবার এবং এই সংবাদ মাধ্যমগুলো জেনে যাচ্ছে? যদি তারা সত্যি জেনে থাকে তাহলে তো ভারত সরকার এবং ভারতের রয়ের যে কার্যক্ষমতা, যে সিক্রেট তাদের যে মেনটেন করার বিষয়, সেগুলো তো সবই প্রশ্নবিদ্ধ, সেগুলো তো সবই মুখ থুবড়ে পড়েছে, এমনটাই তো, তাই না? কারণ একটা মিশন চলছে,
সেই মিশনের সমস্ত তথ্য তোমাদের এই ইউটিউবাররা জেনে যাচ্ছে। তাহলে তো ভারত সরকার এদেরকে মানে কোনো দেশই ভরসা করতে পারবে না, বা কোনো রকম মিশন তারা এরপরে আর পরিচালিত করে সাকসেসফুল হতে পারবে না। কারণ সামান্য সামান্য ইউটিউবাররা একটা দেশ পরিচালনাকারী সংস্থার সমস্ত টপ সিক্রেট মিশন চলাকালীন অবস্থাতেই জেনে যাচ্ছে। তো এরকম মানে অনেক রকম আরও কিছু তিনি জিনিস বললেন। তো এখন সেই সমস্ত কিছু বলতে গেলে আরও ভিডিওর সময় অনেক বড় হয়ে যাবে। তো এখন শেষ বেশ আমি তাকে বলি যে স্যার, মাথা আমার গেজিয়ে যাচ্ছে, আপনি একটু সহজ সরল করে একটু গুছিয়ে বলুন যে আসল ঘটনাটা কি হচ্ছে। এত কিছু আমি শুনতে চাচ্ছি না, আপনি যা বলছেন আমার মাথায় এখন প্যাঁচ লেগে যাচ্ছে, আমি মানে ধরতে পারছি না। আপনি একটু সহজ করে আমাকে বোঝান, যাতে আমি আমার দর্শকদের সামনে সত্যগুলো তুলে ধরতে পারি এবং তাদেরকে সঠিক পথ দেখাতে পারি। তো তখন তিনি বললেন যে এগুলো কি কারণে হচ্ছে বা কি বিষয় সেগুলো সব বললেন, এবং এটাও তিনি বললেন যে অ্যাকচুয়ালি শেখ হাসিনাকে ভারত সরকার বাংলাদেশে ফেরাতে মরিয়া হয়ে রয়েছে। বাংলাদেশে আওয়ামী লীগ শেখ হাসিনাকে পুনঃপ্রতিষ্ঠা করার জন্য ভারত সরকার একেবারে তার সর্বশক্তি লাগিয়ে দেবে এবং প্রতিষ্ঠা করেই ছাড়বে। কিন্তু কিভাবে করবে সে বিষয়েরও কিছু একটা আভাস তিনি আমাকে দিয়েছে। তো সর্বপ্রথম তিনি বললেন যে দেখো, এই যে খেলাটা হচ্ছে, এই খেলাটার নাম হচ্ছে পিআর গেম। এই খেলাটার নাম হচ্ছে টিআরপি গেইন করা, সংবাদ মাধ্যম যেগুলো করছে। আর ইউটিউবে এই ভিডিও বানিয়ে যে ইউটিউবাররা এই খবরগুলো প্রচার করছে, তাদের একমাত্র উদ্দেশ্য হচ্ছে ভিউজ গেইন করা। তারা এই যে খবরগুলো প্রচার করছে, ওনার মানে 10টা কথার একটাই সারাংশ, সেগুলো সম্পূর্ণ ভুয়ো, অসত্য, মিথ্যে তথ্য। সেগুলো কোনো ব্যক্তির একজন ব্যক্তির ব্যক্তিগত মতামত, যে শেখ হাসিনা ফিরছে, সেনাপ্রধানের হাতে তথ্য চলে গিয়েছে, এগুলো কোনো সোর্স বেস খাঁটি তথ্য নয়। এগুলো তার অভিজ্ঞতা অনুযায়ী এগুলো কোনো না কোনো ব্যক্তির ব্যক্তিগত ধারণা। তো সেই ব্যক্তিগত একজন ব্যক্তিগত ধারণা প্রচার করেছে, সেই ধারণাটা আরও 10 রকমভাবে প্রচার করে এখন তোমাদের মিডিয়াতে একটা বিষয় পুরোপুরি মানে স্ট্যাবলিশ হয়ে গিয়েছে যে এরকম একটা কিছু হতে চলেছে। একটা মিথ্যে 10 বার বললে সেটা শেষ বেশ সত্যি মনে হতে শুরু করে। তো সেরকম কিছু হয়েছে, তিনি এমনটাই আমাকে আর কি বোঝালেন। তো এই বিষয়ে আমি আর বেশি কিছু জানতে ওনার কাছে উৎসাহী হলাম না, কারণ বুঝে গিয়েছি আমি খেলাটা কি হয়েছে, এবং আপনারাও নিশ্চয়ই বুঝতে পারছেন। তো এবার শেষ বেশ আমি তার কাছে শেষ একটা প্রশ্ন বা জানার জন্য উৎসাহী হয়ে তার কাছে আরও কিছুটা সময় চাইলাম। মানে সেও তো ব্যস্ত, কোনো রকমে আর কি সময় দিচ্ছিলেন। তো শেষ বেশ জিজ্ঞাসা করলাম যে স্যার, তাহলে শেখ হাসিনা কি দেশে ফেরার আর তাহলে কোনো সম্ভাবনা নেই? যা বলছেন সেই হিসাবে তো মানে শেখ হাসিনার কোনো ফেরার চান্সই খুঁজে পাচ্ছি না। তখন তিনি যা বললেন আমাকে, সেটা সত্যি ভাবনায় ফেলে দেওয়ার মতো। তো তিনি বললেন যে দেখো শেখ হাসিনাকে ভারত সরকার বাংলাদেশে ফেরাতে মুখিয়ে রয়েছে এবং ভারত সরকার তার সর্বশক্তি দিয়ে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরাবে। কিন্তু তবুও আমি প্রশ্ন করলাম যে স্যার কীভাবে, তাহলে কিভাবে এটা সম্ভব? কোনোভাবেই তো আমরা সম্ভাবনা দেখতে পাচ্ছি না। তখন তিনি বললেন
যে দেখো শেখ হাসিনাকে ভারত সরকার কিভাবে বাংলাদেশে ফেরাবে এটা যদি তোমরা দেখতে পেতে, তোমরা সাধারণ মানুষেরা আর তোমাদের এই 2 টাকার ইউটিউবার আর সাংবাদিকরা এটা যদি আসলেই দেখতে পেত, বুঝতে পারত, তাহলে সেইভাবে ভারত সরকার ফেরাতো না। একটু হয়তো আমাকে বোঝাতে ভুল হচ্ছে, মানে তিনি হিন্দিতে সব কিছু মানে করেছে, তো আমি ঠিকভাবে এক্সপ্লেন করতে পারছি না। দর্শক, তিনি বিষয়টা কিছুটা এরকম বোঝাতে চেয়েছে যে দেখো শেখ হাসিনাকে ভারত সরকার বাংলাদেশে কিভাবে ফেরাবে এটা ধারণা করা তোমাদের মতো ব্যক্তিদের কর্ম নয়। সাধারণ মানুষ এটা সাধারণ মানুষের ভাবনার বাইরে যে ভারত সরকার কোন পদ্ধতিতে, কোন প্ল্যানিংয়ে, কোন মাস্টার স্ট্রোকে ভারত সরকার শেখ হাসিনাকে আবারও বাংলাদেশে প্রতিষ্ঠা করাবে, এটা একটা সাধারণ মানুষের পক্ষে ভেবে সেই বিষয়টা বার করা অসম্ভব প্রায়। কারণ একটা সাধারণ মানুষ যদি ভেবে বার করতে পারে যে এরকমভাবে এরকম কিছু হতে পারে, তাহলে সেটা একটা ইন্টেলিজেন্স, একটা ম্যাটুকুলাস পরিকল্পনা কখনোই হতে পারে না। যেমন এই ইউনূস সরকার যে ম্যাটুকুলাস পরিকল্পনার মাধ্যমে বাংলাদেশে মসনদে বসলো, সেটা কি আমরা কখনোই এর আগে কল্পনাও করতে পেরেছি? পারিনি তো, তাই না? কিন্তু সেরকম একটা কিছু ঘটেছে। তো ওনার কথা হচ্ছে এরকমই একটা কিছু ঘটবে, সেই ঘটনার মাধ্যমেই শেখ হাসিনা বাংলাদেশে আবার পুনঃপ্রতিষ্ঠিত হবে। এবং কি ঘটবে সেটা তুমি, আমি বা সাধারণ জনগণ কখনোই তার ধারণা করতে পারবে না। যদি ধারণা করে ফেলে তাহলে সেই মিশন ফেল হবে। সুতরাং সাধারণ মানুষের ধারণার বাইরে এরকমই কিছু ম্যাটুকুলাস পরিকল্পনা ভিতরে ভিতরে চলতে ইতিমধ্যেই শুরু করেছে। এবং এরকম ধরনের ম্যাটুকুলাস পরিকল্পনা কোনো দিন 1 সপ্তাহ, 1 মাস বা 1 বছরের মধ্যে সম্পূর্ণ হয় না। এগুলো অনেক বৃহৎ একটা স্ট্র্যাটাজি হয়। 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, এরকম একটা দীর্ঘ খেলা হয়। একটু একটু করে সেই খেলাটাকে এগিয়ে নিয়ে যাওয়া হয়, যাতে সাধারণ মানুষ গুণক্ষরেও টের না পায় যে কি হচ্ছে আসলে। তো সেরকমই কিছু একটা ঘটনার মাধ্যমে শেখ হাসিনাকে ভারত সরকার আবারও বাংলাদেশে প্রতিষ্ঠিত করবে, এই বলে উনি আর কি বিদায় নিয়েছেন। তো দর্শক, এই ভিডিওটির মাধ্যমে গত 4 দিন ধরে ভিডিও না বানিয়ে এই ভিডিওটির মাধ্যমে যে সত্যটুকু আমি আপনাদের কাছে পৌঁছে দিতে চেয়েছি, আশা করি সময় অনেক হয়ে গিয়েছে, আর আপনাদের বেশি সময় নেব না। আশা করি আমাকে আর এই শেষে এসে এক্সট্রা করে বুঝিয়ে দিতে হবে না যে দর্শক এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে ঠিক কী বোঝাতে চেয়েছি। আশা করি আপনারা সেই সম্পূর্ণ সারাংশটি বুঝতে পেরেছেন। তাই শেষে আর আপনাদের সময় নষ্ট করব না। এখন যতটুকু যা আমি তার সাথে কথা বলে জানতে পেরেছি সমস্তটাই একদম স্পষ্ট। ধন্যবাদ প্রিয় দর্শকবৃন্দ, আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, বর্তমানে আমাদের যে ভিডিওগুলো দেখলেন সেই ভিডিওটি ছিল উপদেষ্টা মাহফুজ এবং আসিফ, তারা নাকি বাংলাদেশ সেনাবাহিনী এবং সেনাপ্রধানকে সন্দেহ করতেছে, এমন একটি নিউজ। এই বিষয় নিয়ে আপনাদের কী মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই পিচ্চি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।